কিশোর বয়সে স্কুল পাঠ্য ইতিহাস বইয়ে পড়ানো হতো যে 1203 খ্রিস্টাব্দে নাকি বখতিয়ার খিলজি নামক এক তুর্কি মুসলমান মাত্র 18 জন ঘোড়সওয়ার সহিত আসমকা বাংলার সেন রাজাদের রাজধানী নদী আক্রমণ করেছিলেন এবং অসম সাহসী সেই মাত্র 18 জন তুর্কি সন্ত্রাসবাদীর ভয়ে তৎকালীন বঙ্গ সম্রাট লক্ষণ সেন কাপুরুষের মতো নগ্নপদেই নিজের রাজপ্রাসাদ ছেড়ে পলায়ন করেছিলেন। পড়ানোর সময় ইতিহাসের মুসলিম শিক্ষকটি কেমন যেন আবেগাপ্লুত হয়ে যেতেন। সেটি তখন না বুঝলেও এখন ঠিকই বুঝি। আজও হিন্দু কিংবা বৌদ্ধ থেকে চাপে পড়ে মুসলমান বনে যাওয়া বাংলার আপামর মুসলিম জনতা খিলজিকে নিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলেন। কিন্তু আজকে প্রকৃত সত্যের আলোয় সেই সমস্ত বিষয়ের ঐতিহাসিক সত্যতা যাচাই করব এই ভিডিওতে। গণিব, আমার এক দুঃখ, এক সন্তাপ, এক ভরসা আছে। 1203 সাল হইতে দিবস গণি, যেদিন বঙ্গে হিন্দু নাম লোপ পাইয়াছে, সেই দিন হইতে গণি। হায় কত গণিব! দিন গণিতে গণিতে মাস হয়, মাস গণিতে গণিতে বৎসর হয়, বৎসর গণিতে গণিতে শতাব্দী হয়, শতাব্দীও ফিরিয়া ফিরিয়া 7 বার গণি। এখানে কমলাকান্তের বকলমে বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা শ্রী বঙ্কিমচন্দ্র 7 শতাব্দী ধরে বঙ্গের বুকে যে বিদেশি শাসনের জন্য আক্ষেপ করেছেন, তার মধ্যে ব্রিটিশ শাসনটাও অবশ্যই ধরা আছে, নয়তো 7ম শতাব্দীর হিসেব মেলে না। 1759 সাল পর্যন্ত 5.5 শতাব্দী হয়। অতএব বঙ্কিমচন্দ্র যে ব্রিটিশদের অনুগত ছিলেন এবং শুধুই তুর্কি আর মোগলদের বিরুদ্ধে, সেটা যে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিদের অপপ্রচার, এখানেই তা প্রমাণিত। লক্ষ্য করবার মতো বিষয় হল, বঙ্কিমচন্দ্র এখানে একটি প্রচলিত ধারণাকেই প্রশ্রয় দিয়েছেন, অর্থাৎ বখতিয়ার খিলজি 1203 সালে বঙ্গ বিজয় করেছিলেন। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকারের মতে বখতিয়ার খিলজির আক্রমণকাল অবশ্য 1201। তবাকাত-ই-নাসিরির মত অনুযায়ী বখতিয়ার খিলজি আর তার অষ্টাদশ অশ্বারোহী স্রেফ অশ্ব ব্যবসায়ীর ছদ্মবেশে নবদ্বীপ নগরে প্রবেশ করে লুটপাট চালিয়েছিল। এদের ফন্দি ছিল নবদ্বীপে অবস্থানকারী বৃদ্ধ রাজা লক্ষণ সেনকে বন্দী করে তারই প্রজাদের সামনে নির্মমভাবে হত্যা করে স্থানীয় হিন্দু অধিবাসীদের মনে তীব্র আতঙ্কের সঞ্চার করা। কিন্তু রাজা লক্ষণ সেন পলায়ন করায় এই ভিনদেশি তুর্কি জিহাদি লুণ্ঠকদের ইচ্ছা আর পূরণ হয়নি। কিন্তু তবাকাত-ই-নাসরি ব্যতীত অন্যান্য ঐতিহাসিক পুস্তকসমূহ সাক্ষী দেয় যে তুর্কিদের বঙ্গবিজয় এত সহজে হয়নি। শতাব্দী প্রাচীন বিদ্যানিকেতন নালন্দা, ঔদন্তপুরী আর রক্তমিত্রিকা মঠগুলির মতো সামরিক সুরক্ষাহীন কিছু বিশ্ববিদ্যালয় ধ্বংস করা, যেখানে অবস্থিত প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য লিপিবদ্ধ করা বেশ কিছু বহুমূল্যবান পুঁথি আর পুস্তক জ্বালানো, ঐশাসিক উল্লাসে ওইসব মঠগুলির নিরীহ আর নিরস্ত্র শিক্ষাগুরুদের তরবারির আঘাতে নির্মমভাবে গণহত্যা করা, আর কেবলমাত্র বর্তমান পশ্চিমবঙ্গের 2.5খানা জেলা অধিকার করা ছাড়া নিজের জীবদ্দশায় আর কিছুই করে উঠতে পারেনি এই তুর্কি লুটেরা। আর সেই দখলও ছিল কেবলই মরশুমি। আসল হানাদারি, গণহত্যা আর ডাকাতির সময়টুকু বাদ দিলে বাকি সময় গৌড়ের উপর আর কোনো আধিপত্যই ছিল না বখতিয়ার খিলজির। কিন্তু সেই সাথে আরেকটি কথাও অনস্বীকার্য, অভিঘাতের হিসেবে এই ঘটনার মূল্যও অপরিসীম স্বয়ং গৌড় সম্রাটের। তা সে তিনি যতই বৃদ্ধ হয়ে থাকুন না কেন, যে পরিমাণ লজ্জা, আতঙ্ক, বিভ্রান্তি আর দিশাহীনতার জন্ম দিয়েছিল, তা খণ্ডন করা সম্ভব হয়নি আজও। লক্ষণ সেনের পলায়নের ইতিহাসই ভারতের অন্যান্য রাজ্যের হিন্দু অধিবাসীদের মনে বাঙালি হিন্দুদের বীরত্ব, শৌর্য আর পরাক্রম সম্বন্ধে এক বিরূপ মানসিকতার জন্ম দিয়েছে। এই একটি ঘটনার ফলে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি সহ প্রমুখ হিন্দু ভারতীয়দের মন থেকে এক পলকে মুছে গিয়েছে রাজা গণেশ, রাজা রুদ্রনারায়ণ রায়, রানী ভবানী শঙ্কর, রাজা প্রতাপাদিত্য রায়, রাজা চাঁদ আর কেদার রায়দের যাবতীয় বীরত্ব, পরাক্রম আর শৌর্যগাথা। বস্তুত সেন সম্রাট লক্ষণ সেনের পলায়নই বাঙালি হিন্দু জাতির এক অন্তহীন পতনের প্রথম তরঙ্গ। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লির রাজপুত শাসক সম্রাট পৃথ্বীরাজ চৌহানের পরাজয় ও মৃত্যুর পর থেকেই ভিনদেশি বর্বর তুর্কি আক্রমণের প্রবল সম্ভাবনা
কালবৈশাখী ঝড়ের মতোই ঘনিয়ে আসছিল সমৃদ্ধশালী বাংলার পশ্চিম প্রান্তে। যতদিন পৃথ্বীরাজ জীবিত আর মুক্ত ছিলেন ততদিন তার দুই বলিষ্ঠ বাহু আর সুতীক্ষ্ণ তরবারি বিদেশি তুর্কি আগ্রাসনকারীদের ভারতের পবিত্র ভূমিতে পদার্পণ করতে দেয়নি। আর একমাত্র পৃথ্বীরাজ ব্যতীত তৎকালীন উত্তর ও পূর্ব ভারতের অবশিষ্ট নৃপতিরাও আসন্ন তুর্কি আক্রমণ আর তাদের ধর্মীয় জিহাদের চিন্তা নিজেদের বহু দূরবর্তী চিন্তাতেও স্থান দেননি। তাদের ভাবখানা এমন ছিল যেন তুর্কি আক্রমণ কেবলমাত্র দিল্লি তথা পৃথ্বীরাজেরই সমস্যা। যদি তুর্কিদের বিরুদ্ধে তিনি জয়লাভ করেন তবে বাকিরা মিলে পৃথ্বীরাজকে উচিত শিক্ষা দেবেন, আর যুদ্ধে যদি পৃথ্বীরাজের পরাজয় হয় তবে তুর্কিদের সাথে তারা সমঝোতা করে নেবে। সম্ভবত তুর্কিদের বর্বরতা আর ইসলামের আসল পরিচয় সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান ছিল না বলেই তাদের এই অদূরদর্শিতা আর অনৈক্যই আর কিছুকালের মধ্যেই এক ভয়ানক সর্বনাশ ডেকে আনলো ভারতের বুকে। তৎকালীন যুগের হিন্দু নৃপতিদের অপরিণামিতার মূল্য শুধু তৎকালীন যুগেই নয়, তাদের পরবর্তী বহু প্রজন্মকেও চোকাতে হয়েছিল নিজেদের রক্ত দিয়ে। তবু প্রশ্নটা থেকেই যায়, তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর বিদেশি তুর্কিরা অপ্রতিরোধ্যভাবে যখন একের পর এক হিন্দু রাজ্যগুলি অধিকার করে সেখানে ব্যাপক গণহত্যা, লুণ্ঠন, মন্দির আর মঠ ধ্বংস আর ধর্মান্তকরণ করেছিল, এবং বখতিয়ারের হাতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের পর তুর্কি সর্পদের বিষাক্ত নিঃশ্বাস যখন বঙ্গের দুয়ারে এসে উপস্থিত হয়েছিল, তখনও সেন সাম্রাজ্য সেই ভয়ানক বিপদের প্রতি এত উদাসীন ছিল কেন? এই প্রশ্ন আজও এক ঐতিহাসিক বিস্ময়। এর উত্তরের সন্ধান কেবলমাত্র স্বল্প পরিসরের দু একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই এই ভিডিওটি সিরিজ আকারে করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার এই ভিডিও সিরিজে যতটা সম্ভব সেই বিষয়ের সমাধানের প্রয়াস করব। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করবার আগে আসুন জেনে নিই বাংলার সেন সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস। সেন রাজবংশের উৎপত্তির ইতিহাস। সেন রাজবংশের পূর্বপুরুষরা দাক্ষিণাত্যের কর্ণাটকের অধিবাসী ছিলেন। তাদের শিলালিপি অনুযায়ী তারা চন্দ্রবংশীয় এবং ব্রহ্মক্ষত্রিয় ছিলেন। বাংলার প্রাচীন কুলুজি গ্রন্থে তাদের বৈদ্যজাত বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানকালের ঐতিহাসিকদের মতে তারা ক্ষত্রিয় জাত। সেন রাজারা কিভাবে আর কোন সময়ে সদূর কর্ণাটক থেকে বাংলায় এসে রাজবংশ স্থাপন করেছিলেন সে বিষয়ে সেন রাজবংশের শিলালিপিতে দুটি উক্তি আছে। শ্রী বিজয় সেনের দেওপাড়া লিপিতে উল্লিখিত আছে যে সামন্ত সেন রামেশ্বরমে রামসেতু পর্যন্ত বহু যুদ্ধাভিযান করেন এবং দুর্বৃত্ত কর্ণাটলক্ষ্মী লুণ্ঠনকারী শত্রুকুলকে ধ্বংস করে গঙ্গাতটের সন্নিকটে এক পুণ্যাশ্রমে তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন। সুতরাং এই লিপি থেকে অনুমান করা যেতেই পারে যে সামন্ত সেনই সর্বপ্রথম কর্ণাটক থেকে বাংলায় এসে গঙ্গা তীরে বসবাস শুরু করেন। কিন্তু বল্লল সেনের নৈহাটি তাম্রশাসন লিপি অনুযায়ী চন্দ্রবংশজাত বহু রাজপুত্র রাঢ় দেশের অলঙ্কার স্বরূপ ছিলেন এবং তাদের বংশেই সামন্ত সেন ভূমিষ্ঠ হন। সুতরাং এই লিপি অনুযায়ী এটা স্পষ্ট যে সামন্ত সেনের পূর্বপুরুষগণ রাঢ় দেশে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, এবং এই দুই লিপির মধ্যে সামঞ্জস্য সাধন করলে এটা অনুমান করা যায় যে কর্ণাটকের এক সেন বংশ বহুদিন ধরেই রাঢ় বাংলায় বাস করতেন এবং সেই বংশের সামন্ত সেন যৌবনে দাক্ষিণাত্যের বহু যুদ্ধে নিজের শৌর্য বীর্যের পরিচয় দিয়ে এই বংশের উন্নতির সূত্রপাত করেন এবং সম্ভবত এর ফলেই তার পুত্র শ্রী হেমন্ত সেন রাঢ় বাংলায় এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করতে সমর্থ হন। লক্ষণ সেনের বিজয় যাত্রার পরিচয়। 1118 খ্রিস্টাব্দে লক্ষণ সেন জন্মগ্রহণ করেন আর 1178 খ্রিস্টাব্দে পিতৃসিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালের 8টি তাম্রশাসন, তার স্বভাবকবিগণ রচিত কয়েকটি স্তুতিবাচক শ্লোক, তার পুত্রদ্বয়ের তাম্রশাসন ও তুর্কি ঐতিহাসিক মিনহাজ উদ্দিন রচিত তবাকাতি নাসরি নামক গ্রন্থ থেকে লক্ষণ সেনের রাজ্যের অনেক বিবরণ পাওয়া যায়। বাল্যকালে তিনি পিতা বল্লাল সেন আর পিতামহ বিজয় সেনের সাথে সমরভূমিতে উপস্থিত হয়ে রণকুশলতার প্রভূত পরিচয় দিয়েছিলেন। রাজা লক্ষণ সেনের দুটি তাম্রশাসনে উক্ত হয়েছে যে তিনি কৌমারে উদ্যত গৌড়েশ্বরে শ্রীহরণ আর কলিঙ্গ দেশে অভিযান করেছিলেন। তিনি দিল্লীশ্বরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা না করলেও কাশীরাজকে পরাজিত করেছিলেন এবং ভীরু প্রাগজ্যোতিষের অর্থাৎ বর্তমান অসমের কামরূপের রাজাকে তার বশ্যতা স্বীকার করিয়েছিলেন।
বিজয় সেন আর বল্লাল সেন উভয়েই তৎকালীন গৌড়েশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সুতরাং খুব সম্ভবত রাজকুমার লক্ষণ সেন তার পিতামহ বা পিতার রাজত্বকালে গৌড়ে যে সামরিক অভিযান করেছিলেন প্রশস্তিকায় তারও উল্লেখ রয়েছে। আবার প্রশস্তিকার অন্যত্র লেখা রয়েছে যে লক্ষণ সেন নিজ ভুজ বলে সমর সমুদ্র মন্থন করে গৌড়লক্ষ্মী লাভ করেছিলেন। অর্থাৎ খুব সম্ভবত বিজয় সেন গৌড়রাজকে দূরীভূত করলেও তার শাসনকালে খুব সম্ভবত গৌড় বিজয় সম্পন্ন হয়নি, কারণ এরপরেও গোবিন্দপাল গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন এবং বল্লাল সেনকে পুনরায় গৌড় অভিযান করতে হয়েছিল। লক্ষণ সেনই সম্ভবত সম্পূর্ণরূপে গৌড় দেশ জয় করেছিলেন, কারণ গৌড়ের রাজধানীর নাম লক্ষ্ণাবতী সম্ভবত লক্ষণ সেনের নাম অনুসারেই নামাঙ্কিত হয়েছিল এবং সর্বপ্রথম তার তাম্রশাসনেই সেন নৃপতিদের নামের পূর্বে গৌড়েশ্বর উপাধি ব্যবহার করা হয়েছে। লক্ষণ সেনের কামরূপ ও কলিঙ্গ জয়ও সম্ভবত তার পিতামহের রাজত্বকালেই সংগঠিত হয়েছিল, কারণ তাম্রশাসন অনুযায়ী বিজয় সেনের শাসনকালেই এই দুই দেশ বিজিত হয়েছিল। আবার এমনটাও হতে পারে যে বিজয় সেনের শাসনকালে গৌড়ের ন্যায় এই দুই রাজ্য জয়ও সম্পূর্ণরূপে সফল হয়নি। এরপরেও কুমার লক্ষণ সেনকে এই দুই রাজ্য বিজয় সম্পূর্ণ করতে পুনরায় যুদ্ধ করতে হয়েছিল, কারণ লক্ষণ সেনের পুত্রদ্বয়ের তাম্রশাসনে দেখা গিয়েছে যে তিনি সাগর পাড়ে পুরুষোত্তম ক্ষেত্রে, কাশীতে ও প্রয়াগে যজ্ঞযুপের সহ সমরজয় স্তম্ভ স্থাপিত করেছিলেন। এই সময়ে গঙ্গাবংশীয় রাজগণ কলিঙ্গ ও উৎকল উভয় দেশেই রাজত্ব করতেন। সম্ভবত লক্ষণ সেন কোনো গঙ্গাবংশীয় রাজাকে পরাজিত করেই পুরীতে জয়স্তম্ভ স্থাপন করেছিলেন। এদিকে কাশী ও প্রয়াগের জয়স্তম্ভ স্থাপন, পশ্চিম প্রান্তে গাহড়ওয়াল রাজার বিরুদ্ধে তার বিজয় অভিযান এবং এই অভিযানে দিল্লীশ্বরের সাথে মিত্রতার উল্লেখ করেছেন। দুই শক্তিশালী গাহড়ওয়াল নৃপতি বিজয়চন্দ্র আর জয়চন্দ্রের লিপি থেকে প্রমাণিত হয় যে 1169 থেকে 1190 খ্রিস্টাব্দের মধ্যে মগধের পশ্চিম ও মধ্যভাগ গাহড়ওয়াল রাজ্যের অন্তর্গত ছিল। বঙ্গদেশের পশ্চিম প্রান্তে এইভাবে কনৌজের গাহড়ওয়াল রাজবংশের সেনারা দ্রুত তাদের রাজ্য বিস্তার করতে থাকায় লক্ষণ সেনের সাথে জয়চাঁদের সামরিক সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল এবং হয়তো এই যুদ্ধে শক্তিশালী জয়চাঁদের বিরুদ্ধে জয়লাভের আশায় শত্রুর শত্রু আমার মিত্র বহু পুরাতন এই নীতি গ্রহণ করে লক্ষণ সেন গাহড়ওয়াল রাজবংশের ঘোরতর শত্রু দিল্লীশ্বর পৃথ্বীরাজ চৌহানের সহিত মিত্রতার সম্পর্ক স্থাপন করেছিলেন। বিস্তৃত বিবরণ না থাকলেও কনৌজের বিরুদ্ধে এই যুদ্ধে লক্ষণ সেন যে প্রভূত সফলতা লাভ করেছিলেন সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মগধের গয়া জেলায় লক্ষণ সেন যে রাজ্য বিস্তার করেছিলেন বৌদ্ধ গয়ায় প্রাপ্ত দুখানা লিপিতে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। গাহড়ওয়াল রাজ জয়চাঁদের লিপি থেকে প্রমাণিত হয় যে 1182 থেকে 1192 খ্রিস্টাব্দের মধ্যে তিনি গয়ায় রাজত্ব করতেন। সুতরাং জয়চাঁদকে পরাজিত না করে লক্ষণ সেনের পক্ষে কখনোই গয়ায় রাজ্য বিস্তার সম্ভব নয়। লক্ষণ সেনের বিরুদ্ধে জয়চাঁদের পরাজয়ের এইরূপ স্পষ্ট প্রমাণ বিদ্যমান থাকায় লক্ষণ সেন যে কাশী ও গয়ায় জয়স্তম্ভ স্থাপন করেছিলেন তাম্রশাসনের এই বিশিষ্ট উক্তি নিছক কল্পনা মনে করে হাস্য কৌতুকে উড়িয়ে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এইভাবে আমরা দেখতে পাই যে উত্তরে গৌড়, পূর্বে কামরূপ ও দক্ষিণে কলিঙ্গ রাজকে পরাজিত করে লক্ষণ সেন তার পৈতৃক রাজ্যকে অক্ষুণ্ণ ও সুদৃঢ় করতে সমর্থ হয়েছিলেন। পশ্চিমে তিনি কনৌজের বিরুদ্ধে তার পিতামহ ও পিতার অপেক্ষা বহুগুণ অধিকতর সফলতা অর্জন করেছিলেন এবং বর্তমান বিহার অর্থাৎ প্রাচীন মগধ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। লক্ষণ সেনের তিরোধান আর সেন সাম্রাজ্যের ধ্বংসের বহু বছর পরেও মগধে তার রাজ্য শেষ থেকে সম্বৎসর গণনা করা হতো। মগধ অর্থাৎ বিহারে যে লক্ষণ সেনের ক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাই তার প্রকৃষ্ট প্রমাণ। লক্ষণ সেনের দুই সভাকবি উমাপতিধর ও শরণ রচিত কয়েকটি শ্লোকে এক রাজার বিজয়গাথা বর্ণিত আছে। শ্লোকগুলোতে সেই রাজার নাম নেই ঠিকই, কিন্তু সেই নৃপতি যে প্রাগজ্যোতিষ, গৌড়, কলিঙ্গ, কাশী, মগধ প্রভৃতি রাজ্য জয় করেছিলেন এবং চেদি ও মেলেশ্বরাজকে পরাজিত করেছিলেন তার উল্লেখ রয়েছে। এই শ্লোক সমুদায় যে রাজা লক্ষণ সেনকে উদ্দেশ্য করেই তার দুই সভাকবি রচিত করেছিলেন এরূপ সিদ্ধান্তে অনায়াসে উপনীত হওয়া যেতে পারে। সুতরাং কামরূপ, কলিঙ্গ আর জয়চাঁদকে পরাজিত করা ছাড়াও লক্ষণ সেন যে
চেদি ও কোনো মেলেচ্ছ শাসককে পরাজিত করেছিলেন, এরূপ অনুমান বিন্দুমাত্র অসঙ্গত নয়। রতনপুরের কলচুরিরাজের সামন্ত বল্লভরাজ গৌড় নৃপতিকে পরাজিত করেছিলেন। মধ্যপ্রদেশের একটি শিলালিপিতে এরকম উল্লেখ রয়েছে। সুতরাং প্রতিশোধ নিতে কুলচুরিদের বিরুদ্ধে লক্ষণ সেনের সামরিক সংঘর্ষ সম্ভবত ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধে উভয় পক্ষই জয়ের দাবি করেছেন, সুতরাং যুদ্ধের ফলাফল অনিশ্চিত বলেই গ্রহণ করতে হবে। উল্লেখিত আলোচনাসমূহ থেকে আমরা দেখতে পাই যে লক্ষণ সেন তার বাল্যকাল থেকে শুরু করে প্রায় সারা জীবনই যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলেন। ধর্মপাল আর দেবপালের পর বঙ্গে আর কোনো নৃপতি লক্ষণ সেনের ন্যায় বাংলার মূল সীমানার বাইরে যুদ্ধে এরূপ অভূতপূর্ব সফলতা অর্জন করতে পারেননি। সুতরাং মাত্র 18 জন তুর্কি দস্যুদের আতঙ্কে ভীত হয়ে তিনি পলায়ন করেছিলেন, এই তথ্য বেশ কিছুটা অতিরঞ্জিত বলেই সন্দেহ হওয়াটা স্বাভাবিক। লক্ষণ সেন যখন পিতৃসিংহাসনে আরোহণ করেন তখনই তার বয়স প্রায় 60 বছর। তখনকার সময় একালের মতো ছিল না। বর্তমানকালের রাজনীতিবিদরা 90 বছর বয়সে অশীতিপর শরীর আর ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়েও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর অধিকারী হতে চান, কিন্তু সেকালের জনগণ একটি নির্দিষ্ট বয়সের পর পুণ্যলাভে বানপ্রস্থে যেতেন। স্বয়ং দিগ্বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যও নিজের জীবনের অন্তিম 10 বছর কর্ণাটকের শ্রবণবেলগোলায় সন্ন্যাসীর জীবনযাপন করেছিলেন। প্রায় 20 বছর রাজত্ব করে অশীতিপর বৃদ্ধ ক্ষত্রিয় নৃপতি লক্ষণ সেন তার পিতার পদাঙ্ক অনুসরণ করে গঙ্গা তীরে নিজের জীবনের অন্তিমকাল অতিবাহিত করবার অভিপ্রায়ে নবদ্বীপে আশ্রয় গ্রহণ করেন। তার শাসনকালের এই অন্তিম সময়ে রাজ্যে আভ্যন্তরীণ বিদ্রোহের সূচনা হয়। 1196 খ্রিস্টাব্দের একটি তাম্রশাসন থেকে জানা যায়, দমনপাল নামধারী এক ব্যক্তি সুন্দরবনের খাড়ি পরগনায় বিদ্রোহী হয়ে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতে আর্যাবত্যের ভাগ্যাকাশে সূর্যাস্ত হয়েছিল। 900 বর্ষব্যাপী মহারাত্রি আসন্ন। পশ্চিম দিক প্রান্তে রাক্ষসী বেলার রুধির উৎসব আরম্ভ হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী তুর্কি লুণ্ঠকদের দল অগণিত রক্তবীজের ন্যায় তাদের নেতা সুলতান মোহাম্মদ ঘুরির নেতৃত্বে প্রথমে দিল্লীশ্বর পৃথ্বীরাজ চৌহান ও তার অবহিতকাল পরেই কনৌজ অধিপতি জয়চাঁদকে পরাজিত করে ক্রমে ক্রমে আর্যাবত্যের এক বিস্তীর্ণ অঞ্চলে বিধর্মী তুর্কিদের লুণ্ঠক সাম্রাজ্যের বিস্তার করেন। 1193 খ্রিস্টাব্দে চান্দেরওয়ারের যুদ্ধে কনৌজ অধিপতি জয়চাঁদকে পরাজিত ও নিহত করে এবং 1195 খ্রিস্টাব্দে মাউন্ট আবুর পাদদেশে কায়দারার দ্বিতীয় যুদ্ধে গুজরাতের চালুক্যরাজ ভীমদেব সোলাস্কিকে পরাজিত করবার পর আর্যাবত্যের প্রসিদ্ধ রাজপুত রাজ্যগুলি একে একে তুর্কিদের পদানত হল। ক্রমে তুর্কিরা যুক্ত প্রদেশ অধিকার করে মগধ আর বাংলার সীমান্তে এক ঝঞ্ঝাবর্তের ন্যায় উপনীত হল। এই ঘোর দুর্দিনে বঙ্গদেশের শাসক রাজা লক্ষণ সেন স্বীয় রাজ্য রক্ষার উদ্দেশ্যে কি উদ্যোগ গ্রহণ করেছিলেন এত শতাব্দী পর তার জানবার কোনো উপায় নেই। পরবর্তীকালে বাঙালি অথবা ভারতীয় কোনো লেখক দ্বারা রচিত বাংলার এই দুর্যোগময় অন্ধকার যুগের সেরকম কোনো বিবরণই পাওয়া যায়নি। 7ম শতাব্দীর আধারচ্ছন্ন সময়ে কারাগারে আজ স্তব্ধ ও বন্দী সেই ইতিহাস। বখতিয়ার খিলজির নবদ্বীপ লুণ্ঠনের অর্ধ শতাব্দী পরে তুর্কি বিজেতা সুলতান নাসিরউদ্দিন মাহমুদের সভাসদ ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ তার স্বজাতীয় তুর্কি লুণ্ঠকদের মুখে সেন রাজ্য জয়ের যে কাহিনী শুনেছিলেন তাই তিনি তার পার্সি গ্রন্থ তবাকাত-ই নাসরিতে লিপিবদ্ধ করেছিলেন এবং পরবর্তীকালে এই তবাকাত-ই নাসরি গ্রন্থকে অবলম্বন করেই প্রচারিত হয়েছিল বঙ্গের রাজা লক্ষণ সেনের কাপুরুষোচিত পলায়ন আর মামুলি তুর্কি লুঠেরা বখতিয়ার খিলজির সপ্তদাস অশ্বারোহী নিয়ে বাংলা বিজয়ের কাল্পনিক ও অতিরঞ্জিত কাহিনী। আর এই কাল্পনিক কাহিনীর ঐতিহাসিক সত্যতা আর বাস্তবসম্মত গ্রহণযোগ্যতা বিবেচনা না করেই আজও সমগ্র ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বহু ব্যক্তি লক্ষণ সেনকে কাপুরুষ বলে হতশ্রদ্ধা ও তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন করে আসছে।